আমি কোনো ওষুধ নেইনি তো, কিন্তু তোমাদের বাড়িতেই আমার জ্বরের ওষুধ আছে, আমি নিশ্চিত। পুষ্পকে উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে লাইন কেটে দিল রাউফুল। আশ্চর্য হলো পুষ্প। রাউফুলের ফোন করার আগামাথা খুঁজে পেল না। এরপর 3 দিন কেটে গেল। রাউফুলের কোনো কল, মেসেজ বা তার দেখা পেল না। হুট করে চতুর্থ দিন রাউফ এসে হাজির হয় পুষ্পের বাড়ি। পুষ্পর উপন্যাসের বই পড়ার নেশা হলেও একাডেমিক বইগুলো তেমন ছুঁয়েও দেখে না। আজ একাডেমি বই নিয়ে বসল। পড়তে পড়তেই বসার ঘর থেকে শোরগোলের শব্দ ভেসে আসলো। সবার সাথে রাইফুলের ভারী কণ্ঠস্বর চিনতে অসুবিধা হলো না পুষ্পর। লজ্জায় তার মাথা হেট হয়ে যাচ্ছে। রাইফুলের এত আসা যাওয়াতে সবাই কি ভাববে? সে কি এখনো একবারও শ্বশুরবাড়ি গিয়েছে? অথচ বিয়ের পর এই নিয়ে 2বার শ্বশুরবাড়ি আসলো রাইফুল। পুষ্প আর পড়ায় মন বসালো না। ঘরে পায়চারি করলো কিছুক্ষণ। রোগী দেখা শেষ করেই রাইফুল এখানে চলে এসেছে। একটিবারও পুষ্পের কথা জিজ্ঞাসা করেনি। ভাবখানা এমন যেন সে পুষ্পকে চেনেই না। এই বাড়িতে এমনি আসা, অথচ ভিতরে ভিতরে লাফিয়ে ওঠা হৃদযন্ত্রটাকে চেপে ধরে বলছে, ভাই একটু থাম, আর একটু আর একটু অপেক্ষা কর। রাইফুল মনে মনে সবার উপর রাগ হলো। কি আশ্চর্য, কেউ একবারও তাকে পুষ্পর ঘরে যেতে বলল না, কিংবা পুষ্পকে ডেকে দিল না। অথচ কেউ এতটা ফর্মালিটি আশায় বসে নেই। সবাই ভাবছে বাড়ির জামাই যখন ইচ্ছে আসবে, যখন ইচ্ছে তার বইয়ের সাথে দেখা করবে। এদিকে আতঙ্ক বাড়িতে নাবিল এসে হাজির। এই কৌতূহলের বাচ্চাকে বিশ্বাস নেই। কখন কৌতূহলের জ্বরে উল্টোপাল্টা কিছু জানতে চাই, সে এসেই দুলাভাই বলে গলায় ঝুলে পড়েছে। খাবার সময়ে পুষ্পের সাথে দেখা হলেও কথা হলো না। গোলাপি রঙের 3 পিসে পুষ্পকে বড্ড মানিয়েছে। খাবার শেষে পুষ্পের সাথে কথা হলো। তার হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বলল, এখানে তোমার হাত খরচের টাকা আছে, এখন থেকে এই দায়িত্বটাও আমার। আজ আসি। পুষ্পকে আর কিছু বলার সুযোগ দিল না রাইফুল। বেরিয়ে পড়ল। সবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে বের হলো। সবাই থাকার জন্য আজ জোরাজুরি করলেও রাইফুল থাকলো না। যে কাজে এসেছে সেটা শেষ। এখন এখানে থেকে লাভ নেই, বরং বাড়তে বিপদ। রাইফুল বাসায় ফিরে গেল। মাঝখানে সপ্তাহখানেক সময় পেরোলো, রাইফুল আর আসলো না। সে হুটহাট গুম হয়ে যায়, আবার বিনা বার্তায় হাজির হয়ে যায়। আজ আবার রাইফুলের নাম্বার থেকে কল আসলো। এবার নাম্বারটি আনসেভ নয়, বরং ডাক্তার দিয়ে সেভ করা ছিল। সালাম দিয়ে দুজনের কথা শুরু করলো। পুষ্পের অ্যালার্জি বেড়ে হাঁচি শুরু হয়েছে। একের পর এক হাঁচির চোটে কথা বলতে পারছে না। রাইফুলের দুশ্চিন্তা হলো। পুষ্পকে কিছু উপদেশ দিয়ে বলল, ঠিক মতো ওষুধ নিতে। পুষ্প কথা বাড়ালো না। রাইফুল নিজে থেকে কল কেটে দিল। তার আগে বলল, ওষুধ নিয়ে ঘুমিয়ে পড়ো। পুষ্প তাই করলো। ঔষধ নিয়ে শুয়ে পড়লো। সকালে উঠল বেশ দেরি করে। ভার্সিটি গেল না। আজ বসার ঘরে আপনা আপনি চোখ গেল। সে ভেবেছিল রাইফুল হয়তো প্রথমবার ওর জ্বরের কথা শুনে যেভাবে এসেছিল সেভাবে আজও আসবে, কিন্তু না। তাকে ভুল প্রমাণিত করতে বোধহয় রাইফুল এলো না। নাস্তা করে নাবিলকে নিয়ে বসে পড়ল পুষ্প। সে ঘুরে ঘুরে একটা প্রশ্ন করছে আর পুষ্প উত্তর দিচ্ছে। এবার আসলো রাইফুলের প্রসঙ্গ। বলল, আপু দুলাভাইয়া আসে না কেন? পুষ্প নিচে ঠোঁট বের করে বলল, সেটা তো জানি না, তোমার দুলাভাই আসে না কেন? নাবিল বলল, এবার আসলে দুলাভাইয়ার ঘাড় থেকে নামবো না, জানো দুলাভাইয়া আমাকে কৌতূহলের বাচ্চা বলে। পুষ্প বিড়বিড় করে বলল, এর চাইতে ভালো নামার তোর সাথে যায় না, সব কিছুতেই তোর কৌতূহল। নাবিল পুষ্পের গালে হাত দিয়ে বলল, তুমি কি বলো, আমি শুনতে পাচ্ছি না কেন? পুষ্প মিষ্টি হেসে বলল, বলেছিলাম তোর মতো মিষ্টি বাচ্চাকে কেন এই নামে ডাকলো, এটা কি তোর সাথে যায়? নাবিল এবার মিষ্টি নিয়ে পড়ল। আমাদের বাসায় কি মিষ্টি আছে? আচ্ছা, মিষ্টি দিয়ে কি বানায়, কেন বানায়? পুষ্প এবার উঠে পড়ল।
এবার এই ছেলে হাজারটা প্রশ্ন শুরু করবে। রেহানা খালা এসে হেলে দুলে জিজ্ঞাসা করলো, আম্মাজান, জামাই বাবা আসে না কেন? তুমি কি আইতে মানা করছো? পুষ্প তীক্ষ্ণ চোখে তাকিয়ে জবাব দিল, আশ্চর্য, আমি কেন না করব? রেহানা খালা মুখ ভেজকি দিয়ে চলে গেলেন। তিনি সেদিন শুনেছেন পুষ্প রাইফুনকে জিজ্ঞাসা করল, আপনি এখন কেন এসেছেন? এখন আবার সাধু সাধার চেষ্টা করে। আমার জামাই যদি আমার জন্য এত মায়া দেখাতো, সারাদিন তারে নিয়ে বসে থাকতাম। অথচ এরা গুরুত্ব পায় বইলা অবহেলা দেয়। রেহানা খালা পুষ্পকে ভালোবাসেন, কথাটি ঠিক। তেমনি তার সব কাজ যে ঠিক তার পছন্দ করতে হবে এমনটাও নয়। পুষ্পর অসুস্থতার পরিমাণ বেড়ে যাওয়ায় তার মা তার ছোট চাচাকে বলল, একবার পুষ্পকে হসপিটালে নিয়ে যেও তো, জামাইকে দেখিয়ে আসবে। এভাবে অসুস্থ হয়ে পড়ে আছে মেয়েটা। বাড়ির কোনো মানুষ অসুস্থ হলে ভালো লাগে না। নাবিলের বাবা জোর করেই পুষ্পকে নিয়ে গেল হাসপাতালে। তবে পুষ্প শর্ত জুড়ে দিল, আমি ডাক্তার স্ত্রী বলে কোনো অ্যাডভান্টেজ নেব না। সবাই যেমন অ্যাপার্টমেন্ট নিয়েই ডাক্তার দেখায়, আমিও তেমনি দেখাবো। ছোট চাচা বেশ সুবিধা করতে পারলেন না পুষ্পের সাথে। অগত্যা তাকে পুষ্পের শর্ত মেনে নিতে হলো। অ্যাপয়েন্টমেন্ট নিয়েই রাইফুনের চেম্বারে ঢুকলো। রাইফুন আগে থেকেই অবগত ছিল তার বউ তার কাছে চিকিৎসা নিতে আসছে। অপেক্ষা করার পর পুষ্প সিরিয়াল আসলো। সাথে নাবিলের বাবাও প্রবেশ করলেন। পুষ্পকে বসিয়ে দিয়ে তিনি বাইরে চলে গেলেন। হাসপাতালের কাছেই ওনার একজন বন্ধু আছে, তার সাথে গুরুত্বপূর্ণ কাজ আছে। রাইফুন বলল, তুমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে গেলে কেন? তুমি যখন তখন এসেই এখানে প্রবেশ করতে পারো। এত কষ্ট করার কি দরকার ছিল? পুষ্প বলল, অন্য ডাক্তার দেখালেও তো অ্যাপার্টমেন্ট নিতে হতো। নিজেদের মধ্যে সম্পর্ক থাকলে কি অ্যাডভান্টেজ নিতে হবে? রাইফুন নিঃশব্দে হাসল। পুষ্পের থুতনিতে হাত রেখে নাকের ভিতরে আলো দিয়ে পজিশন দেখার চেষ্টা করলো। এমন সময় আকাশ পাতাল কাঁপিয়ে পুষ্পের হাতছে আসলো। রাইফুনের হাতের আলো জ্বলানো যন্ত্রটা নিচে পড়ে গেল ধপ করে। সে কৌতুকে বলল, তোমার হাসির বেশ জোর আছে দেখছি। কোন দিন না জানি আবার হাসি দিয়ে আমাকে উড়িয়ে ফেলো। লজ্জা পেয়ে হেসে দিল পুষ্প। হাতছি আসার আর সময় পেল না। রাইফুন রগড় করে বলল, বিয়ের পর আজ প্রথম বোধহয় একটু হাসলে। পুষ্প কিচ্ছু বলল না। রাইফুন ফের নিজের কাজে মগ্ন হলো। নাক ডেকে কিছু ঔষধ লিখে দিল। পুষ্পকে বসিয়ে রেখে পরপর আরো কয়েকটা রোগী দেখল। এদিকে পুষ্প চাচার আসার খবরই নেই। এবার রোগী হচ্ছে একটা বাচ্চা ছেলে, যার কানের পর্দা পচে গিয়ে দুর্গন্ধ ছড়িয়েছে। অপারেশন লাগবে, তবে অপারেশনের জন্য বাচ্চাটা এখনো উপযুক্ত নয়, আর একটু বয়স বাড়াতে হবে। বাচ্চাটা যন্ত্রপাতিগুলোকে ঘাঁটছে আর রাইফুন বাচ্চার মা বাবার সাথে কথা বলছে। বাচ্চাটির বাবা একটা ধমক দিল বাচ্চাকে। রাইফুন বলল, বাচ্চাদের বুঝিয়ে বলুন, অযথা ধমক দেয়া, মারধর করা উচিত নয়। এতে তাদের উপর মানসিক চাপ পড়ে। এর মাঝে বাচ্চাটি বলল, আম্মু আমাকে প্রায় মালে, আবার আব্বুকেও মালে। আচ্ছা, আম্মুর মতো আপনার বউ কি আপনাকে মালে? হুম। পুষ্প ঠোঁট টিপে হাসল। রাইফুন সেটা লক্ষ্য করে পুষ্পকে দেখিয়ে বলল, তুমি না হয় জিজ্ঞেস করে নাও সে আমাকে মারে কিনা। বাচ্চাটি সেটাই করলো। বলল, তুমি কি ডাক্তারকে মালো? পুষ্প ইনোসেন্ট ফেস করে বলল, একদমই না, আমি কি পচা? তাহলে কেন ডাক্তারকে মারবো? বাচ্চাটি বলল, তাহলে কি আমার আম্মু পতা? তাদের আর কথা বলার সুযোগ হলো না। বাচ্চাটাকে নিয়ে তার বাবা মা বেরিয়ে গেল। পুষ্প আড়মোড়া ভেঙে বলল, সারাদিন বসে বসে রোগী দেখেন, আপনার একঘেয়েমি লাগে না? রাইফুনের বলতে ইচ্ছে করলো, তুমি ছিলে বলে আমার একটুও একঘেয়েমি আসেনি। তুমি কি প্রতিদিন আমার চেম্বারে এসে বসে থাকবে?
কিন্তু মুখে বলল অন্য কথা। চমৎকার এক হাসি দিয়ে বলল, আমার একঘেয়েমি আসেনি, নিজে বেছে এই প্রফেশনে এসেছি। তুমি কি খাবে? ঠান্ডা টোটালি অফ। পুষ্প মাথা নেড়ে বলল, আমার এখন খেতে ইচ্ছে করছে না। ততক্ষণে পুষ্পর ফোন বেজে উঠল, চাচার ফোন। তিনি বললেন, তুই নিচে নেমে আয়, আমি হসপিটালের সামনে আছি। রাইফুনকে বলে পুষ্প বের হতে যাচ্ছিল, সে বাধা দিয়ে বলল, তুমি কি একা যেতে পারবে? দাঁড়াও, আমি আসছি। যদি ছেলে ধরা এসে নিয়ে যায়? এবার পুষ্পর শরীর কাঁপিয়ে হাসি আসলেও তা চেপে গেল। রাইফুন যে তার সাথে ঠাট্টা করছে এটা তার মিটিমিটি হাসি দেখেই বোঝা যাচ্ছে। লিফট পর্যন্ত এসে ভিতরে কয়েকজন পুরুষকে দেখা গেল, তাই পুষ্পকে একা ছাড়ল না রাইফুন। নিজস্ব ভিতরে ঢুকলো, পুষ্পকে একপাশে রেখে তাকে প্রোটেকশন দিয়ে দাঁড়ালো। নিচে চাচা অপেক্ষা করছে। লিফট থেকে বের হওয়ার সময় রাইফুন বলল, পুষ্প, মাঝে মধ্যে সময় বের করেই আমার চেম্বারে চলে এসো তো। সবসময় তোমাকেই কেন চিকিৎসা দিব? মাঝে মধ্যে তুমিও না হয় আমাকে চিকিৎসা দিয়ে যেও। পুষ্প কিছু না বলে কিছু দূর সামনে এগিয়ে গেল। আপনা আপনি তার অধর কোণে হাসি ফুটল। ক্লান্ত মধ্যাহ্ন সূর্যের উত্তাপের দপটে ঘেমে নিয়ে একাকার। ভাদ্র মাসের প্রকৃতিতে ভাবসা গরম, আবার মাঝে মাঝে শহর তলিয়ে যায় ঝুমঝুম বৃষ্টির আগমনে। আজ বাড়িতে কিছু মেহমান আসার কথা, সেই জন্য বিশাল আয়োজন, সাথে নতুন আত্মীয়দের দাওয়াত করা হয়েছে। পুষ্পর শ্বশুরবাড়ি থেকে তার শ্বশুর আর ননদ রিশা আসলেও তার মা কিংবা রাইফুন আসেনি। রাইফুন না আসায় পুষ্পর মা চাচা ফোন করেছেন, সে জানালো ব্যস্ত আছে, সেই জন্য আসতে পারেনি। রিশা পুষ্পর সাথে বসে সময় কাটিয়েছে। নাবিল এসে তাদের মাঝে উপস্থিত হয়ে পুষ্পকে জিজ্ঞাসা করলো, আপু, দুলাভাইয়া কেন আসেনি? পুষ্প আদুরের স্বরে বলল, তুই বললেই চলে আসতো, তুই নাকি দাওয়াত দিসনি। রিশা পাশ থেকে নাবিলের গাল টিপে দিয়ে বলল, ছোট্ট বেয়ায় কেমন আছেন? নাবিল নাক ফুলিয়ে গাল ঘষে সরে দাঁড়ালো। রিশা যেন মজা পেল, সে আবারও নাবিলের গাল টিপে ধরল। নাবিল বিরক্ত হয়ে বলল, এরকম গাল টিপে ধরলে আমাদের বাড়িতে আর ঢুকতে দেব না। পুষ্প চোখ রাঙিয়ে বলল, এইসব বলে না। নাবিল গাল ফুলিয়ে রইল। রিশা হেসে উঠে বলল, ওকে বকছো কেন? আমি তো ঠিকই করেছি ছোট্ট বেয়ানকে বিয়ে করে এই বাড়িতে এসে উঠবো, তখন দেখি বউকে কি করে ঢুকতে না নেয়। নাবিল বিয়ের কথা শুনে লজ্জা পেল। মা বলেছে বিয়ের কথা বলতে নেই, তাই লজ্জা পেয়ে বলল, আমি এখনো ছোট। রিশা মিটিমিটি হেসে বলল, কিন্তু আমি তো আমার ছোট্ট বেয়ানকেই পছন্দ করেছি, এখন কি হবে? কথা শেষ করে রিশা আবারও গাল টিপে দিল। এবার নাবিল সত্যি সত্যি বিরক্ত হয়ে গেল। গালে হাত দিয়ে আঙুল উছিয়ে বলল, একেবারে খাটের নিচে বেঁধে রাখবো, কতগুলো তেলাপোকা ছেড়ে দেবো তোমার গায়ে, আর আমার গাল ধরবে না। গাল টিপে দিলে গাল শক্ত হয়ে যায়। রিশা হাসতে হাসতে পুষ্পের খাটে শুয়ে পড়ল, সাথে পুষ্পও হাসছে। যে নিজেই তেলাপোকা ভয় পায় বলে তার মা বোতলে তেলাপোকা সংরক্ষণ করে তাকে ভয় দেখিয়ে ভাত খাওয়ায়, আর সে কিনা রিশার গায়ে তেলাপোকা ছুড়বে। নাবিল রাগ করে বেরিয়ে গেল। মেহমানরা বিকালের সময় চলে গেল। সবাই রিশাকে থাকার জন্য জোর করলেও সে থাকলো না, ক্লাস মিস দিতে চায় না, তাই বাবার সাথে ফিরে গেল। সন্ধ্যার পর পুষ্প রাহুলকে কল দেবে কি দেবে না ভেবে দোটানায় পড়ে রইল। শেষে সমস্ত জড়তা কাটিয়ে রাইফুনের নাম্বারে ডায়াল করলো। কল করে সে একচোট হতাশা হলো। রাইফুন কল ধরল না। পরপর 3 বার কল দেওয়ার পরেও কল ধরল না। পুষ্প ফোন রেখে বারান্দায় গিয়ে দাঁড়ালো। সবার সাথে রাতের খাবার খেয়ে ঘরে আসলো। হুট করেই আজ বিনা বার্তায় বৃষ্টি শুরু হলো, একেবারে ঝুম বৃষ্টি। এই বৃষ্টির সাথে যেন রাইফুনের বেশ মিল পেল পুষ্প। সেও তো হুটহাট উদয় হয়। ঘরে ফিরেই দেখলো মুঠোফোন বেজে উঠল তীব্র শব্দে। পুষ্প স্ক্রিন অন করে দেখলো ডাক্তার শব্দটি ভেসে উঠেছে। ফোন রিসিভ করেই দুজনের সালাম বিনিময় করলো।
রাহুল বেশ বিস্ময়কর গলায় প্রশ্ন করলো, কি আশ্চর্য, তুমি আমায় কল দিয়েছো, কোনো সমস্যা হয়েছে? পুষ্প কিছুক্ষণ সময় চুপ রইল। এরপর ঠোঁট গোল করে লম্বা শ্বাস ফেলে জবাব দিল, আপনি আজ আসেননি কেন? পুষ্প ফোনের বিপরীতে থাকা রাইফোনের অভিব্যক্তি দেখতে পেল না, তবে এবারও কণ্ঠে একরাশ বিস্ময় নিয়ে যে রাউফোন জবাব দিল সেটা বুঝতে বাকি রইল না। তুমি কি আমায় মিস করছিলে নাকি? পুষ্প ঋণ ঋণে কণ্ঠে বলল, সবাই আপনার কথা জিজ্ঞাসা করছিল, আপনি আসেননি বা কেন? রাইফোন বলল, সে কি পুষ্প, তোমার কি আমাকে দেখতে ইচ্ছে করছে? আমাকে দেখতে না পেয়ে তুমি কান্নাকাটি করো না, আমি এক্ষুনি এসে তোমাকে দেখা দিয়ে যাচ্ছি। পুষ্প হাসি ধরে রাখতে পারল না, শব্দ করে হেসে উঠল। আজ আর রাইফোনকে মানসিক রোগী মনে হলো না, ভালো লাগলো। একটু একটু নয়, অনেকটাই ভালো লাগার অনুভূতি হলো। রাইফোন মন খারাপের ভান করে বলল, তুমি তো দেখছি না কেঁদে বসে বসে হাসছো, ভাবলাম দেখা দিয়ে যাই, কিন্তু না, এখন যাওয়া ঠিক হবে না। পুষ্প হাসি চেপে পড়ল, আপনি কি সবার সাথেই এমন রসিকতা করেন? কি আশ্চর্য, তোমার চোখে রসিকতাই পড়লো, আর কিছু বললো না? পুষ্প কথা খুঁজে পেল না, তাই চুপ করেই রইল। কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর রাইফোন অস্থির কণ্ঠে বলল, পুষ্প, একটা সাংঘাতিক কাণ্ড ঘটে গিয়েছে, তুমি কি শুনবে কি হয়েছে? না শুনতে চাইলেও মনোযোগ দাও, আমি বলছি। পুষ্প কৌতূহল দমাতে না পেরে চরম উৎকণ্ঠা নিয়ে বলল, বলুন, কি হয়েছে, আমি শুনছি। পুষ্পের জবাবে প্রসন্ন কণ্ঠে বলে উঠল রাইফোন, তোমার সাথে কথা বলতে বলতে আমি বৃষ্টিতে ভিজে জুবুথুবু অবস্থা। গাড়ির কথা আমার মনেই নেই, ভেবেছিলাম তুমি আমাকে দেখতে না পেয়ে কান্নাকাটি করছো। আমার কাজ হলো একবার ছুটে গিয়ে তোমাকে দেখা দিয়ে আসা, কিন্তু তুমি সব কিছুতে পানি ঢেলে দিলে, আর ওপরাল্লাহ ওপর থেকে বৃষ্টি ঢেলে আমাকে গোসল করিয়ে দিয়েছেন। এখন আমি কি করি বলো তো? পুষ্প ভাবলেও সিরিয়াস কিছু, কিন্তু না, এই লোক সবসময় মজা করার মুড নিয়ে থাকে। মনে মনে বলল, একবার মাটিতে গড়াগড়ি খান, কিন্তু মুখে বলল, আপনি কি আমাদের বাসায় আসবেন? নাবিল বারবার আপনার কথা জিজ্ঞাসা করেছিল। রাউফোন বলল, নাবিলের কথা কেন দিচ্ছ? আমি বুঝতে পারছি তুমি আমাকে দেখতে চাইছ, ব্যাপার না। তাছাড়া আজ রাতে আমার জ্বর আসতে পারে, জ্বরের ওষুধ খুঁজে রেখো। পুষ্প রাগ দেখাতে গিয়েও নিঃশব্দে হাসল। এতটা গুরুত্ব পাওয়া কি তার ভাগ্যে ছিল? গুরুত্বহীন জীবন পার করতে করতে এই গুরুত্ব দেওয়া মানুষটাকে আঁকড়ে ধরতে ইচ্ছে হলো। সে নিশ্চিত রাউফোন এখানে আসছে। লাইন কেটে ঘরে এলোমেলো জিনিসগুলো গুছিয়ে নিল। বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো রাইফোনের গাড়ির। বৃষ্টি একেবারে কমে এসেছে। নিচ থেকে ধপাস করে কিছু পড়ার আওয়াজ শুনল পুষ্প। অন্ধকারে কিছু ঠাওয়ার করা যাচ্ছে না। তখনই বিদ্যুৎ চমকালো। ক্ষণিকের জন্য চারপাশ দিনের আলোর মতো প্রভাব ছড়িয়ে অন্ধকারে তলিয়ে গেল। এর মাঝেই পুষ্প দেখে নিল রিচে রেহানা খালা পড়ে আছে। সে ছুটে বাহিরে গেল রেহানা খালাকে তুলতে। এই বাড়ির মানুষগুলো বৃষ্টির পানিতে চা খেতে খুব পছন্দ করে। রেহানা খালা একটা বালতি রেখেছেন বাহিরে। বৃষ্টি কমে আসায় বাহির হলেন, যাতে পানিতে ময়লা না পড়ে সেজন্য ঢাকনা দিতেই বেরিয়েছেন। কে জানতো বাহিরে এসে পা পিছলে পড়বেন। তাও আবার পড়ার পরে বিদ্যুৎ চমকে উঠল। তাই রাগে দুঃখে বলে উঠলেন, খোদা ফেলেই দাও, আবার লাইটও মেরে যায়। পুষ্প এসে রেহনা খালাকে টেনে তুলল। খালা, আপনি পড়লেন কিভাবে? রেহানা খালা প্রচণ্ড রেগে বললেন, এখন আবার পইরা যাইয়া দেখাই, এই বাড়িতে আর কাম করুম না। এদের কাছে আমার গুরুত্ব নাই, রাত বিরেতে পানির জন্য বাইরে পাঠায়। মুখ ঝামটা মেরে রেহনা খালা খুঁড়িয়ে খুঁড়িয়ে ভিতরে চলে গেলেন। অথচ তিনি নিজে থেকে
সবার পছন্দ অপছন্দ খেয়াল রেখে পানিতে ঢাকনা দিতে এসেছেন। সকালে সবার সাথে এক দফা রাগ দেখাবেন, আবার কে কি খাবে সবার পছন্দ মতো রান্নায় বসে যাবেন। হাসল পুষ্প। মানুষটির উপরে কত রাগ দেখায়, অথচ ভিতরে ভিতরে সে আস্ত হাওয়াই মিঠাই, যেন মুখে দিলেই গলে গিয়ে নাই হয়ে যায়। রাইফুল ফিরেই দরজায় বেল বাজালো। পুষ্প এসে দরজা খুলেই অবাক হলো। হতবিহ্বল চাহনিতে তাকিয়ে দেখলো রাইফুলের পুরো শরীর শুকনো। তাহলে ভিজলো কখন? রাইফুল হালকা হেসে বলল, আসার পথেই জামা কাপড় শুকিয়ে গিয়েছে। পুষ্প তীক্ষ্ণ চোখজোড়া বলে দিচ্ছে সে কথাটা বিশ্বাস করেনি। রাইফুল একবার আগাগোড়া পুষ্পকে দেখে নিয়ে বলল, সে কি পুষ্প? আমি তোমায় জ্বরের জন্য নাপা ট্যাবলেট খুঁজে রাখতে বলেছি, তুমি সেজেগুজে কোন ওষুধ তৈরি রেখেছ। যদি আজ রাতে আমার অসুখ হয় তবে ওষুধ ছাড়া নিস্তার নেই, বলে দিলাম। রাইফুলের ইঙ্গিত বুঝতে পেরে দরজা থেকে সরে দাঁড়ালো পুষ্প। একটা নতুন জামাই তো পড়েছে, এখানে সাজা গোজার কি দেখলো এই ডাক্তার? এই লোক মানুষকে লজ্জায় ফেলতে ওস্তাদ। সে আর দাঁড়ালো না, রাইফুলকে ফ্রেশ হতে বলে খাবার গরম করতে চলে গেল। ফ্রেশ হয়ে এসেই রাইফুল আগে জিজ্ঞাসা করলো, তুমি খেয়েছ? পুষ্প মাথা দুলিয়ে জানালো সে খেয়েছে। রাইফুল বলল, মনে হয় অল্প খেয়েছ, আমার টেনশনে খেতে পারোনি। পাশে বসে পড়ো, আমি খাইয়ে দিচ্ছি। এবারও রাইফুলের কথা শুনে হেসে ফেল পুষ্প। বলল, আচ্ছা, আমাকে বিয়ে করে আপনার কি লাভ হয়েছে? রাইফুল খাবারে হাত চালাতে চালাতে বলল, কুপন সূত্রে জানা গেছে তুমি নাকি খুবই ভালো আয়রন করতে জানো। আমার গাদা গাদা শার্ট আয়রন করার জন্যই তোমাকে বিয়ে করেছি। পুষ্প ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, আয়রনের পাশাপাশি পড়াতেও জানি। রাইফুল বুকে হাত দিয়ে কৌতুক করে বলল, বুকে বুঝি ছ্যাঁকা লাগলো? কি সাংঘাতিক, কি সাংঘাতিক।